পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের পরিচয় কেবলমাত্র মানচিত্রে সীমাবদ্ধ নয়, তারা হয়ে ওঠে একটি জীবন্ত দর্শন। তেমনি এক দেশের নাম সুইজারল্যান্ড। বরফে মোড়া, পাহাড়ে ঘেরা, শান্তির প্রতীক এক দেশ সুইজারল্যান্ড, যার নাম শুনলেই মনে পড়ে ঘড়ি, চকলেট, নিরপেক্ষতা ও সুইস ব্যাংকের কথা। যেখানে সময় চলে ঘড়ির কাঁটার নিখুঁততায়, মানুষ হাঁটে নীরব মর্যাদায়, আর প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে নিজের চেহারা আঁকে। সুইজারল্যান্ড কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি সুষম সমাজ ব্যবস্থার নাম, যেখানে একদিকে রয়েছে বরফে ঢাকা আল্পস পর্বত, আর অন্যদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে পুরানো ও কার্যকর গণতন্ত্রের কাঠামো। সুইজারল্যান্ডে কোনো এক নায়ক নেই, বরং এটি একটি ফেডারেল সরকার, যেখানে জনগণ নিজেরা নিজেদের আইন তৈরি করে। কোনো আইন পরিবর্তনের জন্য নাগরিকেরা রাস্তায় নামে না, ভোটের মাধ্যমে সরাসরি সংবিধান সংশোধন করতে পারে তারা। এখানে একজন সাধারণ নাগরিকও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারে একটি গণভোটের মাধ্যমে। সুইজারল্যান্ড এমন এক জায়গা যেখানে শান্তি কেবল নিরাপত্তা নয়, এটি সংস্কৃতি, একটি অভ্যাস, একটি জাতীয় পরিচয়। এখানে প্রকাশ্যে থুতু ফেলা, ময়লা ফেলা, দেয়ালে লিখে দেওয়া, এসবের জন্য তীব্র শাস্তি ও জরিমানা রয়েছে। সামাজিক প্রাণীদের যেমন গিনিপিগ একা রাখা নিষেধ, তাদের সঙ্গী থাকা বাধ্যতামূলক। রবিবার কাপড় শুকানো, ঘাস কাটা বা টুল দিয়ে কিছুর খোঁচাখুচি করাও বারণ। এটিকে এখানে অসামাজিক বলা হয়। রাত 10টার পর টয়লেট ফ্লাশ করতে নিষেধ করেছেন কিছু ক্যান্টন। কারণ হিসেবে বলা হয়েছে এতে প্রতিবেশীকে বিরক্ত করা হয়। গাড়ি চালানোর সময় নির্দিষ্ট সীমার বাইরে 1 কিলোমিটার বেশি স্পিডেও যদি ধরা পড়েন, বিশাল জরিমানা আপনার ইনকামের উপর ভিত্তি করে নেওয়া হবে। এই দেশ তার অস্তিত্ব গড়ে তুলেছে অস্ত্রের মাধ্যমে নয়, অস্তিত্বের প্রতি শ্রদ্ধার মাধ্যমে। যুদ্ধ চলাকালেও নিরপেক্ষ থেকে শান্তির পতাকা হাতে নিয়ে সে দাঁড়িয়ে থেকেছে, না কারো পক্ষে না কারো বিপক্ষে। সুইজারল্যান্ড এমন এক দেশ যেখানে রেল চলাচল করে সেকেন্ডের হিসাব রেখে, যেখানে চকলেট শুধু স্বাদ নয়, এক শিল্পের প্রতীক, যেখানে গোপনীয়তা শুধু ব্যাংকের দেয়ালে নয়, মানুষের সম্পর্কও প্রতিফলিত হয়। এটা এমন একটি ভূখণ্ড যেখানে জার্মান, ফরাসি, ইতালিয়ান ও রোমান্স, এই 4টি ভিন্ন ভাষার মানুষ একসাথে বসবাস করে, অথচ তাদের মধ্যে কোনো বিভাজন নেই। তারা একে অপরকে বোঝে, ভাষায় নয়, দৃষ্টিভঙ্গিতে। চলুন জেনে আসি শান্তির প্রতীক সুইজারল্যান্ড দেশ সম্পর্কে। 1,50,000 বছর পূর্বে মধ্যপুরা প্রস্তর যুগে শিকার সংগ্রহকারীরা আল্পস পর্বতের উত্তরের নিম্নভূমিতে বসবাস করত। খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে রেটিও অধিবাসীরা এই এলাকায় বসবাস করত। রেটিও জাতি পূর্ব অঞ্চলে এবং হেলবেট্রি জাতি পশ্চিম অঞ্চলে বাস করত। 2017 সালে কার্ন স্কুল কমপ্লেক্সের জন্য নির্মাণ প্রকল্পের খোদাই কাজের সময় একটি গাছের ট্যাঙ্ক থেকে একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আনুমানিক খ্রিস্টপূর্ব 200 অব্দের। প্রত্নতত্ত্ববিদগণ জানান মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক 40 বছর এবং জীবিত অবস্থায় শারীরিক পরিশ্রম করতেন তিনি। মহিলাটির সাথে ভেড়ার চামড়ার কোট, বেল্টের চেইন, পশমের পোশাক, একটি ওড়না, একটি দোদুল্যমান কাজ ও হলদে পাথরের তসবি পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 15 সালে রোমান সেনারা যখন পর্বতের গায়ে হেঁটে এসে পৌঁছায়, তখন তারা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। সুইজারল্যান্ড হয়ে যায় রোমান সাম্রাজ্যের উচ্চভূমি। তারা রাস্তা বানায়, থিয়েটার গড়ে আর ল্যাটিন ভাষার ছোঁয়া দিয়ে যায়। রোমান সাম্রাজ্য পতনের পর ইউরোপে নেমে আসে অন্ধকার যুগ। সুইজারল্যান্ডে আসে আলেমানি, বার্গান্ডি এবং ফ্রাঙ্কোদের মতো জার্মানিক গোষ্ঠী। তখন অঞ্চলটি বিভক্ত হয় ছোট ছোট রাজ্য ও ক্যান্টনে। 1291 সালে 3টি ক্যান্টন, উরি, সুইস এবং উন্টারওয়াল্ডেন নিজেদের মধ্যে ঐতিহাসিক এক চুক্তি করে। এই মিউথেন চুক্তি ছিল স্বাধীনতা রক্ষার অঙ্গীকার হ্যাবসবর্গ সাম্রাজ্যের বিরুদ্ধে। 1499 সালে সুইসরা হ্যাবসবর্গদের বিরুদ্ধে লড়াই করে কার্যত স্বাধীনতা লাভ করে, কিন্তু ইউরোপের অন্যান্য রাজ্যগুলো তখনও তাদেরকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তি ছিল সেই স্বীকৃতির মুহূর্ত। এটাই ছিল সুইস নিরপেক্ষতার সূচনা।
নেপোলিয়নের আঘাত ও ফেডারেল কাঠামোর জন্ম। 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের হয়ে সুইজারল্যান্ড দখল করেন। গঠিত হয় হেলভেটিক রিপাবলিক নামে একটি কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা, কিন্তু জনগণ এই ব্যবস্থা মানতে পারেনি। 1815 সালে কংগ্রেস অফ ভিয়েনা সুইজারল্যান্ডকে স্থায়ী নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, আর 1848 সালে আধুনিক ফেডারেল কাঠামো গড়ে ওঠে। লেখা হয় সংবিধান। বিশ্বযুদ্ধ ও নিরপেক্ষতা রক্ষা। দুইটি বিশ্বযুদ্ধেই ইউরোপকে ছারখার করে দেয়, কিন্তু সুইজারল্যান্ড রয়ে যায় নিরপেক্ষ। না তারা জার্মান, না তারা মিত্রপক্ষ। তারা হয়ে ওঠে মানবিক সহায়তার অন্যতম আশ্রয়স্থল। 1949 সালে জেনেভা শহরে তৈরি হয় জেনেভা কনভেনশন নামে যুদ্ধকালীন মানবাধিকার সংরক্ষার পথিকৃত দলিল। সুইজারল্যান্ড একটি ছোট স্থলবিশিষ্ট দেশ, যার চারপাশে রয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি এবং অস্ট্রিয়া। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়ার পাশাপাশি এটি ন্যাটোরও সদস্য না। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে 2012 সাল পর্যন্ত সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যও ছিল না। দেশটি এতটাই নিরপেক্ষ যে গত 200 বছরও তারা কারোর সাথে কোনো যুদ্ধ বা সংঘাতে লিপ্ত হয়নি। দেশটি সর্বশেষ যুদ্ধে লিপ্ত হয় নেপোলিয়নের বিরুদ্ধে, সে 1815 সালে। যদিও দেশটি ইউরোপের একেবারে মাঝখানে অবস্থিত এবং এর চারপাশে রয়েছে আক্রমণাত্মক মনোভাবের নীতি নিয়ে চলা বেশ কিছু দেশ, তারপর কিভাবে সুইজারল্যান্ড এতটা নিরাপদ এবং নিরপেক্ষ? পাশাপাশি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তবুও কেন সুইজারল্যান্ড সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচিত হবে? উত্তর পেতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি এবং এর সীমানা। সুইজারল্যান্ডের দক্ষিণে রয়েছে আল্পস পর্বতমালা। এই বিশাল পর্বতমালা সুইজারল্যান্ডের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে এবং তা ইতালি ও অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডকে পৃথক করেছে। উত্তর এবং পশ্চিমে রয়েছে জুরাহ পর্বতমালা। এই পর্বতমালাটি ফ্রান্স থেকে সুইজারল্যান্ডকে পৃথক করেছে। এই দুই পর্বতমালার মাঝে রয়েছে সুইস প্লাটো, যা দেশের স্থলভাগের 3% জায়গা জুড়ে রয়েছে এবং সুইজারল্যান্ডের জনসংখ্যা মোট 2/3 এখানে বসবাস করে। সুইজারল্যান্ডের প্রধান 3টি শহর জুরিক, বার্ন এবং জেনেভা সুইস প্লাটোতে অবস্থিত। বৈদেশিক আক্রমণ নিয়ে সুইজারল্যান্ড সবসময় ভীত ছিল, কেননা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি নিরপেক্ষ বেলজিয়ামকে আক্রমণ করে ফ্রান্সকে দখল করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো সুইজারল্যান্ড অক্ষশক্তি এবং নাৎসি জার্মানদের দ্বারা আক্রমণের দ্বার প্রান্তে ছিল। সুইসদের বহিরাগত শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষার কৌশলকে তারা দ্য ন্যাশনাল রিডাউট বলে থাকে। এর মানে হচ্ছে, যদি কেউ সুইজারল্যান্ড আক্রমণ করতে চায়, সেক্ষেত্রে তাকে সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা দেখে আক্রমণের কথা দুবার ভাবতে হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। সুইজারল্যান্ডে 18 থেকে 34 বছর বয়স্ক প্রত্যেক সুস্থ নাগরিককে 170 দিনের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস প্রদান করতে হয় এবং সেখানে তারা প্রাথমিক যুদ্ধ সম্পর্কিত প্রস্তুতিগুলো সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করে। যারা মিলিটারি সার্ভিস দিতে অস্বীকৃতি জানায়, তাদেরকে 30 বছর পর্যন্ত তাদের আয়ের উপর 3% কর প্রদান করতে হয়। বেশিরভাগ নাগরিকই এই বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ শেষে চলে যায়, কিন্তু তারা তাদের প্রশিক্ষণের ব্যবহৃত রাইফেল নিজেদের কাছে রেখে দিতে পারে। এজন্যই ব্যক্তিগতভাবে বন্দুকের মালিকানা সত্ত্ব অর্জনের দিক দিয়ে সুইজারল্যান্ড বিশ্বে অন্যতম। যে কোনো প্রকার জরুরি সামরিক প্রয়োজনে সুইজারল্যান্ড 72 ঘন্টায় 2 লাখেরও বেশি সৈন্যকে কাজে নামিয়ে নিতে পারে। ছদ্মবেশী মরণফাঁদ এবং দুর্গ। দেশটির প্রতিটি সেতু, রেলপথ এবং টানেলগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে যে কোনো সময় শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষার জন্য দূরবর্তী যে কোনো স্থান থেকে এগুলোকে ধ্বংস করে দেওয়া যাবে। যদি শত্রুপক্ষ সড়কপথে আসতে চায়, সেক্ষেত্রেও তাকে দুবার ভাবতে হবে, কেননা মুহূর্তেই পাহাড়গুলোকে বিস্ফোরিত করে রাস্তা বন্ধ করে দেওয়ার মতো এই ধরনের পয়েন্ট রয়েছে প্রায় 3000। সম্ভাব্য আক্রমণের সময় সুইস প্লাটু পরিহার করে পর্বতবেষ্টিত আলপাইন অঞ্চলে আশ্রয় নিয়ে যুদ্ধ পরিচালনা করা সুইস সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশল। আলপাইন পর্বতমালায় তারা 26,000 বাংকার এবং ছোট ছোট দুর্গ তৈরি করেছে। এছাড়াও রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গান, অ্যান্টি এয়ার গান এবং মেশিন গান নেস্ট। ছবিটিতে লাল বৃত্ত দ্বারা আবৃত যে পাথরটি দেখা যাচ্ছে, সেটি আসলে কোনো পাথর নয়, এটি ছদ্মবেশী অ্যান্টি ট্যাঙ্ক গান। নিউক্লিয়ার ফলআউট শেল্টার। 1978 সালের পর থেকে যে সকল বাড়ি তৈরি করা হয়েছে, সেখানে আইনত প্রত্যেকটি বাড়িকে বাধ্যতামূলক পারমাণবিক বিপর্যয় প্রতিরোধ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কেন্দ্রগুলো 700 মিটার দূরবর্তী অঞ্চলের 12 মেগাটন পারমাণবিক বিস্ফোরণ থেকেও নিজেদের বাঁচাতে পারবে। এখন পর্যন্ত সুইজারল্যান্ডে প্রায় 8.6 মিলিয়ন পারমাণবিক আশ্রয়কেন্দ্র রয়েছে। পারমাণবিক বিপর্যয়ের সময় সুইজারল্যান্ডের নাগরিকরা তাদের বাংকারে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করতে পারবে।
অনেকের মধ্যে পারমাণবিক যুদ্ধের সময় যারা বেঁচে থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কতিপয় দেশের ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান, তেলাপোকা এবং 8.6 মিলিয়ন সুইস নাগরিক। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেই পারমাণবিক যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডই হতে পারে সম্ভাব্য নিরাপদ জায়গা। নতুন শতাব্দীর আধুনিক সুইজারল্যান্ড। আজ এই ছোট্ট দেশটি ইউরোপের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক শিক্ষকের মতো। তারা বলে না, শেখায় উদাহরণ দিয়ে শান্তি কিভাবে বজায় রাখতে হয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিভাবে গড়ে ওঠে, মানুষের স্বাধীনতাকে সম্মান জানিয়ে রাষ্ট্র কিভাবে চলে। সুইজারল্যান্ডই হলো সেই পাহাড়ে ঘেরা রাষ্ট্র যে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে ভয়ও পায় না।